মায়েরা গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল। কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গেলে। কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায়। তার আগেই ইরফান মায়ের পেট পা হাতে আঁকড়ে ধরে। নিজের চেয়ারে বসে তার কোলে মায়েরাকে বসায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তৃণা বেগম নিচে অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখাবয়বে তার ফুফির দিকে চেয়ে বলে, ফুফি, খাবার দাও, আমার কাজ আছে। মায়েরা দু হাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন অসভ্য লোক। ইরফান মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এভাবেই বাকি খাবার ফিনিশ করবে। দ্যাটস ফাইনাল। মায়েরা তৃণা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। তৃণা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মায়েরা চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের উপর তার দু হাতের নখ দাবিয়ে সব রাগ ছেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে ভালোই, একদম রক্ত বেরিয়ে গেল, কিন্তু ইরফানের হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে মারার খামচে দেওয়া দেখল, কিছু বলল না। মারা এখনো হাত সরায়নি। ইরফান ডান হাতে মারার প্লেট এগিয়ে এনে মারার সামনে রেখে মৃদুস্বরে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও। মারা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা দু হাত আলগা করে দেয়। ফর্সা হাত অনেকটা চুড়ে জখম হয়ে আছে, কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তে বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মায়ের নিজেরই খারাপ লাগলো। সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটু অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মায়ের দিকে তাকায়, আবারও ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট, ফাস্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়, যেখান থেকে বেয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটে ফোঁটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে। সে হাসি বোঝার ক্ষমতা কারণেই তার মুখাবয়ব স্বাভাবিক থাকে। কে বুঝবে? শুধু সেই বোঝে হয়তো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দেবে? চোখ ঘুরে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়। চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধহয়। তৃণা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি, কিন্তু কিছু বলল না। ইরফানকে তিনি খুব ভালোই বুঝেছেন। বউকে নিয়ে খুব চিন্তা। সে এখানে কি বলবে? ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মায়েরা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, এভাবেই খেতে হবে। মারার কান্না পায়। এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানেই বসেই খাবো। ইরফান কিছু বলল না। মারা ইরফানের খামচি দেওয়া হাত আবারও দু হাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়ের হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিছু বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। মারা বিরক্ত হয়ে রেগে বলে, আপনি ছাড়বেন আমায়? বলেছি তো এখানে বসেই খাবো। ইরফান শুনল না। মায়ের এত রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে দু চারটা কথা শুনিয়েছে এতক্ষণে। ইরফানের হাতের দিকে তাকালে দেখল পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করল, ভালোই হয়েছে, অসভ্য লোক। নিজেকে সামলে মৃদু স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না, এখানে বসেই সব ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। বাঁ পায়ে তার পাশের চেয়ার টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মায়েরাকে তার গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পিছন দিকে পা হাতে মায়ের কোমর চেপে ধরে। মায়ের দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছো? মায়েরা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। জখম হাতে আরও কতগুলো চাঁচড় লেগেছে তার হদিশ নেই। তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার। মায়েরা রেগে বলে, ছাড়বে না আমায়? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল। ইরফান দেখল মায়ের খাওয়া শেষ। নিজ থেকেই মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। মায়ের খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখল। এরপর দ্রুত পায়ে সত্তর ঘরের দিকে যায়। মায়েরা ভ্রু কুঁচকে ইরফানের প্রস্থান দেখল। পানি খেতে খেতে ভাবছে, লোকটাকে কেমন যেন অদ্ভুত লাগছে। এসবের পিছনে কারণ খুঁজে পায় না। ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে পেটের সাথে হালান দিয়ে বসে। শুধু তার ফোন বাড়ি দিয়ে বলে, তোর বাবা।
ইরফান কানে ফোন নেয়, বা হাতে ল্যাপটপে আঙুল চালায়, ডানাতে ফোন কানে ধরে বলে, বলো। তারেক নেওয়াজ রেখে বলে, ওখানে কেন গিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে, কাজ ছিল। তোমার অফিস এখানে, আর কাজ ওখানে? আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার মায়েরাকে মারতে গিয়েছো? আর একবার ওর গায়ে হাত তুললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলে, ওকে। তারেক নেওয়াজ রেগে বলে, হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ারের সাথে কথা বলেছি, তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি করছি। তুমি আরও বাড়ি যাবে না, এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধর ফোন আছড়ে ফেলে। শুদ্ধ ইরফানের পাশেই টান টান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা। অসহায় কণ্ঠে বলল, আমার ফোন কি করলি? ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়বো না আমি। শুদ্ধ হা করে চেয়ে আছে ইরফানের দিকে। ছা বাবা, সে কি করলো? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাতে চাইছে ডিভোর্স, আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি, এখন সবার মাঝে ছড়িয়ে পড়ছে এটা। শুদ্ধ অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ ইরফানের দিকে, কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলেরা যাই হবে, সেই ঝড়ের হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবেই। এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোনটা তুলে দেখল ফোন অনই আছে, তবে কল কেটে গিয়েছে। সময় দুপুর 2:45। মারা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়ল, কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের, একটু টেনশন হচ্ছে, তবে চিন্তাভাবনায় ইরফানের অংশ বেশি। কী যে ভাবে নিজেই বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগলো, ইরফানকে এখন হিরোই লাগছে তার কাছে। এর ক্রেডিট তার। কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মারা একা একা মুখ বাঁকায়। শুদ্ধর মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে নিলে এদিকে ইরফানকে আজ থেকে মায়ের অবাক হয়। যখন বুঝলো তার দিকেই আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ভেতরে প্রবেশ করে তার ঘরের দরজা লাগাতে চায়। ইরফান ধাক্কা দেয়। মারা ব্যর্থ হয় দরজা আটকাতে। ধাক্কায় দুপা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভেতরে এসে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মায়েরা ঢোক গিলায়। সকলের খামচির জন্য মারতে এসেছে নাকি? একটু ভয় পায়। অতঃপর কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, আপনি এই ঘরে এসেছেন কেন? যান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মারার দিকে দুপায়ে এগিয়ে এসে শান্ত গলায় বলে, রেডি হও, ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলেছি। মায়েরা রেগে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। মায়েরা মুচড়া মুচড়ি করে, ঠেলে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। চিৎকার করে বলে, অসভ্য লোক, আমায় ছাড়ুন, আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। মায়েরা রেগে বলে, আমি যাব না, বুঝেছেন আপনি? ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাস টানল। রেগে প্রশ্ন করে, হোয়াই? মায়েরা চেঁচিয়ে বলে, তো কি আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার সৎ মাও আপনার মা এভাবে মারেনি, দুদিনে আমাকে উঠতে বসতে মেরেছেন। ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। ইরফান থমকানো দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎ মা? মায়েরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন? বের হন এখান থেকে বলছি। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্বিত ফিরে শক্ত করে মায়েরাকে তার সাথে চেপে ধরে, শান্ত গলায় বলে, সরি। মারা বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে, অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। মায়েরা মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখে মায়ের দিকে চেয়ে বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। ইরফান ধমক দেয়, শাট আপ, স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে না এই লোকের হঠাৎ হঠাৎ কি হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলেছি আমি। মায়েরা চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না। ইরফান বিরক্ত শ্বাস ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর স্টুপিড, আমায় না রাগিয়ে শান্তি পাও না?
মায়েরা কিছু বলে না। ইরফান মায়েরাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে যায়। ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়ে চেড়ে একটা কালো বোরখা নেয়। মায়ের গলা থেকে ওড়না সরাতে নিলে মায়েরা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান শান্ত গলায় বলে, রেডি করাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা তার ওড়না টেনে ধরে রেগে বলে, আপনি আসলেই একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মায়ের দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, ওকে। মায়েরা কি বলবে বুঝতে পারছে না। এই লোকটি আসলেই পাগল হয়ে গেল, কেমন অদ্ভুত বিহেভ করছে। মায়েরার নিজেকেই পাগল লাগছে। ইরফান আবারও মায়েরার ওড়না ধরে টান দিতে নিলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মায়ের দিকে তাকায়। মায়েরাকে ছেড়ে হাত ঘুরতে সময় দেখল। হাতের বোরখা বেডের উপর ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে বলে, 5 মিনিটে আসছে, রেডি হও, ফাস্ট। মারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোথায় নিয়ে যাবে তাকে কোনো ধারণাই করতে পারল না। তাকে বলেও না। বিরক্ত লাগলো। বোরখা পরে হিজাব বাঁধল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখল খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আন্দাজ করতে পারল না। তবে সে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকেল হতে চলল। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়, দরজা চাপানো। মায়েরা তার ঘরের দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলে তার মেজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ালো। দ্রুত দু হাতের শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করলো। হাতকড়ি হাতে পড়তে পড়তে আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখে। মুখভাবের কোনো পরিবর্তন নাই। এরপর গাড়ির চাবি পকেটে রাখে। হাত ঘড়িতে একবার সময় দেখে। ফোন হাতে নিয়ে কাউকে কল করে বলে, সন্ধ্যার পর আসছে। এরপর কল কেটে ঘর থেকে বেরিয়ে যায়। মারার ঘরের দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে। ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝল নেই। বিরক্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুফির ঘরের দিকে যায়। তৃণা বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে, কোথায় যাচ্ছিস বাবা? ইরফান তার ফুফির দিকে তাকিয়ে বলে, ফুফি কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মায়েরার কথা বলছিস? ইরফান নীরব থাকল। তৃণা বেগম ভ্রু কুঁচকে বলল, ও তো ওর ঘরেই আছে। নেই। ভদ্রমহিলা ভ্রু কুঁচকে বলল, ঘর ছাড়া আর কোথায় যাবে? দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে মায়েরার ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখল। কোথাও না পেয়ে অবাক হলেন তিনি। এক্সামের জন্য তো মায়েরা বাইরেও যায় না। এই দুপুর সময়টা মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানালেন, পেলেন না মায়েরাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পিছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? তৃণা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, মায়েরাকে দেখেছিস? শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, না তো। কেন নেই? না, কোথাও পেলাম না তো। শুদ্ধ ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে যদি বয়ফ্রেন্ড থেকে থাকে, এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধর দিকে তেড়ে যায়। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে, আবার সিরিয়াস হয়ে বলে, অবশেষে মায়েরা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ডের থেকে পেতে যাচ্ছে। মায়েরাকে দেখেই বলবে। এরপর শুদ্ধ নাটকীয় ভঙ্গিতে বলে, ওগো মায়েরা বেবি, তুমি এসেছো? এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন ইরফান বউকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুঁড়ে ফেলে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, আই কিল ইউ শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজা লাগিয়েছে। দরজার সাথে লেগে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উঁকি দিলে তৃণা বেগম শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, এই চুপ কর, জ্বালাস না তো ওকে। আর কিছু বলবি না, বাঁদর হয়েছে। শুদ্ধ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকালো। ইরফান চোখ বন্ধ করে দাঁড়িয়ে ডান হাতে ঘাট ডলে, বাম হাত মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপ ফোন দিয়ে। মিটিং, ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি, সব মিলিয়ে মাথাটা পুরোটা ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল। তৃণা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে, ওর কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো। গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে।
ইরফান কিছু বলল না। ফোঁস করে শ্বাস ফেলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা তার এক ক্লাসমেট নাম মিম তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেকদিন যাবৎ সাক্ষাৎ হয় না, তাই ভাবলো মিমের সাথেই আজ বিকাল কাটিয়ে যাক। মারা একটু পরপর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পাড়তে চায়, হাতের নাগালে পেয়েও যেন পায় না, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটা কি আমরা এঁটো করে রেখেছি? মায়েরা উত্তর দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফটাফট 5-6টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরখার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা। বলে দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মায়েরার বাহাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, অত বোঝার দরকার নাই আমার, তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়েরা কিছু বলল না, আশেপাশে দেখছে। কতদিন পর গ্রামের ধুলো রাস্তায় বান্ধবীকে নিয়ে হাঁটছে, বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে লাগছে বেশ। মিম পাশ থেকে বলে, তোর জামাইয়ের কি খবর? মায়েরা ভ্রু কুঁচকে বলে, মানে না আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? মায়েরা বড়ইয়ের বিচি মুখ থেকে গোল করে ফেলে হেসে বলল, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হাওয়া ছাড়া সবার জীবনটাই এভাবেই বেদনাময় হয়ে যায়, কষ্ট পাস না? আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দেব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়ের হাতে একটা আলতো থাপ্পড় মেরে বলে, মজা করিস না, বল, আসলেই মানে না তোকে? মায়ের মুখটা কেমন মলিন হলো, মৃদু স্বরে বলল, হুম। মিম অবাক হয়ে বলে, তাহলে এখন কি হবে? মায়েরা হেসে বলে, তোর হাড়িতে ভাগ বসাবো। মানে? মায়েরা মুখে থাকা বড়ইয়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাড়িতে ভাগ বসাবো, 200-3 মিলে ঝাক্কাস এক সংসার সাজাবো। ভীম রেগে গেল, এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না। ভাবলো জামাইয়ের না মানার ব্যাপারে মজা করে বলেছে, তাই আর কিছু বলল না। মারা সামনের ফুচকার এক ভ্যান দেখে বলে, আমি টাকা আনিনি, তুই খাওয়া আজ। মিম মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হলো তোর, খাবি তুই, উল্টে আমাকে খাওয়াতে বলছিস? মারা মিমের দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করেই বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দিব, নে এবার খাওয়া। মিম ফুচকার দোকানের দিকে যেতে যেতে বলে, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করিস যেন হিসেব করে চলি আমরা। মারা 4 প্লেট ফুচকা দিতে বলে এই দাদুকে। মিম আর মায়েরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার মাঝে মায়ের পিছনে চোখ পড়লে মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে, আমি ক্রাশ খাইছি খালা। মায়েরা ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকায়। ইরফান বিরক্ত ভরা চোখ মুখে মায়ের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে। দোকানের বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু। কথাটা বলেই মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরা পিছু ফিরে তাকায় না, এই লোকটাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়ের দৌড় থেমেছে একদম মিমদের বাড়ির সামনে গিয়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারোর দিকে তাকাবো না নাকি? মায়েরা দুহাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি, বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না বেদ্যপ মাইয়া? মিম অবাক হয়ে বলল, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে তাকায়, আমতা আমতা করে বলে, আমার দুঃসম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলাভাই? চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়েরা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিচ্ছে। আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভেতর যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মারা কিছু বলল না। পুরো বিকেল গ্রামের এমাথা ওমাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিংয়ে প্রবেশের সাথেই ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গায়ে এলি দেয়। ডান হাতে সফেদ শার্টের দুটো আলগা বোতামের নিচে আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথা পিছন থেকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। দুহাত আড়াআড়িভাবে বুকে গুঁজেছে, ডান পা ভাঁজ করা, বা পা মেলে রাখা, কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোঁটা। চল শক্ত তার। এভাবে স্ট্যাচু হয়ে প্রায় 2 ঘন্টা বসে রইল। রাত 9টা পেরিয়ে গেছে। সদ্য বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সবাই স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি দেখ তো, কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ।
চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়। রিসিভ করে ফোন কানে দিয়ে বলে, হ্যাঁ বল, ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ওপাশ থেকে সীমান্ত রেখে বলে, ইরফান কোথায়? ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভ্রু কুচকে বলে, ওকে দিয়ে কি করবি? ও ছ্যাঁকা খেয়ে বেঁকে গেছে। মানে? ও রিলেশন করলো কবে? শুদ্ধ হেসে বলে, এমনি বললাম, কি দরকার ওকে বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা। আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে। এই ইরফাইনার জন্য তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রোগী, তো সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজ খারাপ লাগে না? শুধু চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। অতপর বলে, রোগীর কি প্রবলেম রে? অ্যাজমা। শুদ্ধ মুখ গোল করে লম্বা করে বলে, ও। ওপাশ থেকে সীমান্ত রেখে বলে, আরে থাম, ও কোথায়? আসবে কি? শুনে বল তো। শুদ্ধ হেসে বলে, রোগী তো পালাইছে মামা। তুই তোর বউয়ের রাগ ভাঙা যা, ইরফান যাবে না। বলেই কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তের কাছে মায়েরার অ্যাজমা ট্রিটমেন্ট করাতে চেয়েছিলে? ইরফান কিছুই বলল না, চোখ খুলল না। সেভাবেই থাকলো, যেন ঘুমিয়েছে। শুধু বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা। বাকিটা বলার আগে ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওকে এনে দে, রাইট নাও। শুধু অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগেই গেটের সামনে চোখ পড়লে দেখল মায়েরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোরও। ইরফান শুদ্ধর কলার ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে তাকায়। মায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরপরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে। এত রাতেও যায়নি দেখে যেমন অবাক হলো, তেমনি ইরফানকে দেখে ভয় কাঁপছে মেয়েটা। মায়রার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়রার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলে? ভয়ে মায়রার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগে ইরফান পা হাতে মায়রাকে তার সাথে শক্ত হাতে চেপে ডান হাতে মুখ চেপে আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বল, কোথায় গিয়েছিলি? আনসামি। মায়রা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে একবার চোখ রেখে তার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়েই চোখ জোড়ায় পানির কণা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার কাল চেপে চিৎকার করে বলে, ড্যাম ইট, স্পিক আপ। মায়রা দুগালে ব্যথা পায়, তবে কিছু বলে না। কাঁপা কাঁপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ, ও ছেলে না মেয়ে? মায়রা ভয়ে ফটাফট বলে দেয়, মেয়ে। মারার কথাটা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মারার গাল ছেড়ে দেয়। বা হাতে মায়েরাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়। চোখ বুজে শ্বাস টানে লম্বা। এরপর চোখ মেলে তাকায়। মায়ের বাম গালে তার ডান হাত আলতোভাবে হাত রেখে নরম সুরে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাব। রাতে খেয়েছো? মায়েরা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত। একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে ছেয়ে মায়েরার পানে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলছো না কেন? মারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, জি খেয়েছি। ইরফান মারার গাল থেকে হাত সরিয়ে নেয়। মারার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, গুড। মারা চোখ নামিয়ে নেয়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুছে মারা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মারা এলোমেলো দৃষ্টি ফেলায়। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা থমকে বলে। মারা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটে ফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলায়। মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মারা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মারাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুকালে। স্টুপিড, তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে?
মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগের নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল, তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে। মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুধু মিটিমিটি হেসে বলে, ঝড় তবে থামলো? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুধু ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, খেতে দাও, খেয়ে রওনা দিব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মায়েরার স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না, এসব দেখে আমার দুদিন পর পর বদহজম হচ্ছে। ত্রিনা বেগম ভ্রু কুঁচকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না, শুধু পরে পরে করছিস। তুই রাজি হলেই বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, মানে কি বলছো? ত্রিনা বেগম হেসে বলেন, সামিয়াকে চিনিস না? এইচএসসি দিবে এবার, মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি করো, আমি আসছি, কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুফি, এক কাপ কফি দিও। মায়েরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানার এক কোনায় চুপ করে বসে আছে। দু হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। ত্রিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করেছো আমার উপর? ত্রিনা বেগম মায়েরার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো যায়নি, তাই ভেবেছি বলতে হবে না। ত্রিনা বেগম কিছু বললেন না। এটা গ্রাম, এর ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। মারা ত্রিনা বেগমের দু হাত আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি, আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম, সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুফি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুফি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতিও দুর্বল, দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলল না, কি মনে করে মলিন হেসে বলে, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া, এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করতো, কিন্তু দেখো, বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারল। এই যে এতদিন হলো, একবার আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম সে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসতো, অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি, দেখতে কেমন যে ছিল। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না, আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরও 4-5 বছরের বড় হতাম তবে হয়তো মানত, কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। ত্রিনা বেগম অবাক হয়ে তাকালেন মায়ের দিকে। এটুকু মেয়ে কি ভারী কথা বলে। মায়ের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, পাগলি মেয়ে, ইরফান অমর নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়েরা কিছু বলল না। ত্রিনা বেগম মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, ফুফি যেহেতু ডাকছিস না, তবে মা ডাক, ডাকবি তো? মারা দু হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মা যান। এরপর ভ্রু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? ত্রিনা বেগম হাসলেন মায়ের কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মায়েরা হতে গিয়েই তার মা মারা যায়। অতঃপর 3 মাসের মাথায় মায়ের বাবা আর একটা বিয়ে করেন, যিনি মায়ের বর্তমান সৎমা। মায়েরা জানত না, মায়ের বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মায়েরাকে নিজের মেয়ের মতো করেই আগলে রেখেছিলেন। মায়ের বাবার চোখের মণি ছিল মায়েরা।
মায়েরার ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স তখনই তার বাবা মারা যায়। এরপরই মায়েরা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এজন্যই মায়েরাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারত। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎমাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়েরাকে বেশ আদর করতেন। সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়েরাকে একটু সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়ের চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তর্জনী আঙুল দিয়ে জামার কোনা পেঁচায়, আবার খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া টোলে মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। তোর ভিআইপি বোনটাকে ফোনটা দে, ফাইজ ফোনের উপাস থেকে বলে। কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে আমি শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরা বেঁচে যাব আর ফারাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়াই শর্ট দিয়ে বলে, ইনায়ের কপাল খুলে গেল, তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ফাইজ রেগে বলে, একদম উল্টাপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশ ছিলি তখন ইনায়ের অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে, বুঝলি? ওদের টাইম দিতে হয়। ফাইজ রেগে বলে, আসলেই ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ড লিস্ট আমি কেমনে জানবো। তবে একটা কথা মনে রাখবি, ইনায়া তোকে মাত্র 3বার সামনে থেকে দেখেছে। সেই বছর আগে 2বার, রিসেন্ট একবার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি, তাও মানছে না। আর ইনায়া তোকে চেনেই না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইজবাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না আমি। আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসল। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়। যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলল, লয়াল সেটা তো আমি জানি শোনা, তোমার ইনায়া নয়। বোঝনি ব্যাপারটা? এরপর স্বাভাবিকভাবে বলে, ফারাকে ফোনটা দে। ফাইজ রেগে বলে, বেয়াদব, ভুলে যা ফারাকে। বলেই কল কেটে বিছানার উপর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর চলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছেগুলো তুলে এক আছাড় মারতে। আর এই শুদ্ধর বাঁতরামি তো আছেই। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেইবার রেগে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারার সাথে কথা বলার পর এসব বলতে হতো, এখন তার কি হবে? বা হাতে বুকে দুটো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না, এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখল ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বসলো ইরফান ওয়াশরুমে। শুধু ইরফানের ফোন দিয়ে ইরফানের নাম্বার থেকে ফারার ফোনে কল করে। প্রথমবারেই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুধু মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারা বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ছেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারা। ফারা ভ্রু কুঁচকাল, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুলেও কল কাটবে না। ফারা কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে বুঝলে। এটা মারাত্মক সুন্দরী ফারা। এইচএসসি দিবে এবার। বেড ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারার চোখ পানিতে টুইটুম্বর, বারবার ঢোক গিলছে। শুধু ফারার কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারা, ডেট তুমি ফিক্সড করে দেবে, মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের দিতে হবে। ফারার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুধু ঠোঁট কামড়ে হাসছে। আবারও বলে, তুমি মেয়েকে দেখতে যাও, আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারা, আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো, কেমন? ফারা ভাঙা গলায় বলে, আজকেই করো, আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দুহাতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুঝেছিল। বিরক্তি লাগছে তার সব কিছু। হঠাৎই ফারা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারার কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বোনের চোখ মুখের অবস্থা বেহাল, কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে,
হোয়াট? ফারাহ রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারাহ আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়েই ছাড়বো বলে দিচ্ছি। বলেই দুপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পিছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি? আর কাঁদছিস কেন? ফারাহ যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য। একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। ঋষি বলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই কি যে শান্তি লাগে ইয়ার। ওরা একটা পিক তুলে দিত, আরও শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলল, ফারাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিই, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস, বেয়াদব। শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে শোনা। আহারে ইনায়া। ফাইজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এই পাশ থেকে হাসে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কি না। তখনকার 10টা থাপ্পড় দিতে যাওয়ার একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উঁকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেওয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়। এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না, যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের উপর রেখেছে। নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন, ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো। একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাভার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না ইরফান যেখানেই যায় সেখানে কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝে পিছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পিছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়েরার পানে চেয়ে। মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের উপর পড়ে যায়। মায়েরা বাঁ হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কী কেলেঙ্কারি হয়ে গেল। ইরফান শোয়া থেকে উঠে মায়েরার ডান হাত ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীত স্বরে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না। দ্রুত চোখ বুজে নেয়, বিড়বিড় করে, আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরা ঢোক গেলে ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়েরাকে আর পায়কে। লজ্জা ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতেই। বিড়বিড় করে, আর জীবনে কফি দিতে আসবো না, আল্লাহ মাপ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। শান্ত চোখে গম্ভীর মুখে মায়েরার দৌড় দেখল। ইরফান মায়েরার প্রস্থান দেখল চুপচাপ। ডান হাতে ঘাড় ডলে বিরক্তির শ্বাস ফেলে। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সেই লোকটার সামনে গেলে তাকে ঠিক কী করবে এটা ভেবেই মায়ের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার উপর উঠে বসে ভাবল, হলোটা কি? কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করল, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটোনে ফোন হাতে নিয়ে দেখল ইনায়ার ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরে। অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু, সর্বনাশ হয়ে গেছে। ইনায়া হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়েরার এমন কথা শুনে চিন্তারা ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মায়েরা? মায়েরা থামে না, সাথে সাথেই বলে, আপু, তোমার ভাইয়ার ওখানে। এতটুকু বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। না না, এসব বলা কেমন যেন। চোখ বুঝে শ্বাস ফেলল। অতপর নিজেকে সামলে নেয় কোনো রকমে। ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়ার কি হয়েছে মায়েরা? আবার তোমাকে মেরেছে? মারা একা একা বিড়বিড় করল, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো?
মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়ার? মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে, কিছু না, কিছু না। ইনায়া উপাস থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মায়েরা জোরে হেসে উঠে বলে, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ইনায়া হেসে বলে, ও মা, ভূতের মুখে দেখি রাম নাম। মায়েরা থতমত খেয়ে বলে, না না, অনেক ভালো না, ওই একটু একটু ভালো আর কি। তা কি ভালো কাজ করলো? মারা কিছু একটা ভেবে বলে, আপু, একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি, কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনায়া ভ্রু কুঁচকে বলে, কেন, কি হয়েছে মায়েরা? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মারা থতমত খেয়ে বলে, কিছু না। আপু, তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু, আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, যাব, বাবা নিয়ে যাবে বলেছে। ইনার সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নাড়াচাড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মারা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মারা ঢোক গিলল, ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরছে কেন? মারা ইরফানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, তাকে ডিস্টার্ব করে বলছে সে যেন ডিস্টার্ব না করে। মায়েরা মুচড়ামুচড়ি করতে থাকে, দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়ের দিকে তাকায়, রেগে বলে, হোয়াট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়েরাকে সে ধরেছে খেয়াল করতে ভ্রু কুঁচকে মায়েরাকে ছেড়ে উঠে বসল। মুখাবয়বের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে, মাই উইস। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাত ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগেই ইরফান মায়েরাকে বা হাতে আগলে নেয়। মায়েরা ভয় পেয়ে যায়। ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে। কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান থমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়েরা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ুন আমায়। মায়েরার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকায় ইরফানের হাতের উপর ভর। ইরফান ছেড়ে দিলেই ঠাস করে উল্টো হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ধরে রাখা হাত সরিয়ে নিল। মায়েরা চোখের পলকে উল্টে পড়তে নাই মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই, মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখন ইরফান মায়েরাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়েরা হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়। সেভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙে যেত। কোমরে দু হাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফান মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়ের ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পিছন থেকে কিছু চুল দুকাত পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়ের মুখ ফুলানো, চোখ মুখে কিছুটা রাগের আফা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে কটকট পায়ে ঘর ছেড়ে বাইরে পেরিয়ে গেল। মায়েরা হাঁ করে তাকিয়ে আছে। সে কি বলল, আর এই লোকটা কি বলল? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে কেন? খবিশ লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়, বিড়বিড় করে। খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহারেও অবাক হয়। এসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কি না, এজন্যই তাকে 23 ঘন্টা ধমক দেয়, আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আস্তে আস্তে ভ্রু কুঁচকে বলে, খালামণির বাসায় গিয়েছে। তোর তো খালাতো ভাই আছে। ইরফান ফাইজের মাকে সালাম দিল। টুকটাক কথা বলে ফাইজের ঘরের দিকে যায়। ফাইজ কিছু ভাবছে, তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে কিনা বলছিস না কেন? ইরফান সোফায় গা এলিয়ে দিয়ে বলে, টেলি বলতে হবে কেন? ফাইজ রেগে বলে, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হলো। পিছন থেকে শুদ্ধ ঘরের ভেতর আস্তে আস্তে বলে,
কি হয়েছে রে? ফাইজ পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখল। এগিয়ে এসে সৌভিককে বসতে বলে শুদ্ধকে বলে, তোরা তো ইনায়ার ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলল, আহা রে, তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতেই আমার দিন চলে যায়। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে তার ঘাট থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছা নেই, জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আরে সত্যি বলছি, ওই জাহিদের তুই ইনাকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না! বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো। বিয়ের আগেই একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর পারবে না, বুঝিস নি? তুই চাপ নিস না, ও বিয়ে করবে না তোর ইনায়াকে, শুধু ইনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু ছুঁয়ে ছুঁয়ে দিবে, এই যা, তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে চেয়ে আছে, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেকি হাসল। সৌভিকের পাশে গিয়ে বসলে ফাইজ শুদ্ধর কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যি কথার বসার জায়গা নাই। ছাড় ছাড়, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকেই বের করিস, এত বড় সাহস! পিছন থেকে ফাইজের মা বলে, ফাইজ, শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইজ উল্টো ফিরে যেতে যেতেই রেগে বলে, এই বেয়াদবকে আমি ড্রেনে চোবাবো আম্মু, ও আমায় ছেড়ে না, ওর মজা আমি ছোটাবো। বেয়াদব, যা মুখে আসে তাই বলে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে জোর করে ফাইজকে দু হাতে চেপে ধরে লাজুক চেয়ে বলে, বলছি তোমার মাঝে একটু চুপতে দাও না সোনা। বিলিভ মি, ড্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখ মুখ কুঁচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্তি, রাগ সব মিলে হনহন করে তার রুমের দিকে যায়। শুদ্ধ ফাইজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলে, কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবার ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পাইচারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকেই আনবি, তোর বউয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো, ওর জন্য আমার বিয়েটা আটকে আছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মায়েরা এবছর এক্সাম দেবে না মানে, এটা কোনো যুক্তি? এমনিতেই ওর বউ বড় হচ্ছে না, এ ফাইজ নিজের বিয়ের জন্য তার বউটাকে আরও ছোট বানাতে চাইছে। ইরফান রেগে বলে, ইনায়া বিয়ের আগের দিন পর্যন্ত ওই বাড়িতেই থাকবে। ফাইজ ধূপ করে তার বেডে চিৎপটা হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, শালা আমার জীবনটা ডাহা তেজপাতা করে দিলে, শুধু একবার বিয়েটা হোক। ইরফানের বাচ্চার বোনকে যে কোন সিন্ধুকে রাখবো কেউ খুঁজে পাবি না দেখিস। আমার সাথে ভিলেনগিরি করে ঠিক করছিস না বেয়াদবের দল? শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার করছি, তুই সাইজটা বল তো, আর রূপার নাকি সোনার সেটাও বল। ফাইজ বেডের বক্সের কাছে পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ বা হাতে গ্যাস ধরে নেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থাম, আর পোড়াস না ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারা হাতে কফি ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারাকে দেখে মুখের হাসি চওড়া হয়। ফারা শুদ্ধর দিকে তাকায় না। সোফার টেবিলের সামনে কফি ট্রে রাখে। সোফায় সৌভিক বসে। ফারার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সে আজকেই প্রথম ফাইজদের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখল। ফারা একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ দুপা পিছিয়ে ডান দিকে এসে ফারার পাশে খানিকটা ঝুঁকে মৃদু স্বরে বলে, এখানে রেখে যাও ফারা, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। ফারা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধর কথা শুনল না। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটে আসে শুদ্ধর হাতে, তবে সেদিকে দেখল না সে। বা হাতে ফারার বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারা। টেনে পিছিয়ে আনায় ফারার মাথা থেকে ওড়না পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপ টেবিলের উপর রাখল। দ্রুত ফারার ওড়না মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারা ভ্রু কুচকে জেদ দেখিয়ে বলে, যাব না, আমি এখানে থাকলে তোমার কি? সৌভিক পিছন থেকে বলে, হে বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো আমরা পরিচিত হই। ইরফান আর ফাইজ দুজনেই চেয়ে আছে ফারার শুদ্ধর দিকে। এবার ফাইজ রেগে বলে, ফারা, এখান থেকে যা। ফারা তবুও জেদ দেখিয়ে দাঁড়িয়ে রইল। গতকাল রাতেই তো ওই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছে, আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারার হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেয়। ফারার মুখের ওপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে। রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিককে আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে শফিক ফাইজের বাড়ি প্রথম এসেছে, তাই সে সিন ক্রিয়েট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামলে এগিয়ে আসলো,
তবে চোয়াল শক্ত। সবিক ভাবছে কফি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখনকার কাজের মেয়েরাও ভালো স্টাইল নিয়ে থাকে। শুদ্ধ ব্যাপার বুঝলো না, এসব ভাবলো না। কাজের মেয়ে ভেবেই তার স্বভাবসুলভ কমেন্ট করলো, সি ইজ এ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় ফেলি ভাইজ? আমার সাথে কন্ট্যাক্ট করে দে। কত নিতে পারে? কথাটা বলতে দেরি হলেও শুদ্ধ সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে রাগে চিৎকার করে বলে, তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফাইজ কিছু বলল না, শুধু হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে শফিকের কলার ধরে টেনে তুলল। এরপর হনহন করে টানতে টানতে একদম মেইন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের ওপর। শুদ্ধ রেগে ফাইজদের ছাদে এসেছিল। এসে ফারাকে ছাদের এক কোনায় উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বড় বড় পা ফেলে ফারার পিছনে দাঁড়িয়ে ফারাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারা শুদ্ধর অমন আচরণে মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল। কেঁদেছেও একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকেই তো বের করে দিল। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারার দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো ফারা। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। চোখ জোড়া পানিতে টুইটুম্বুর হয়ে যায়। এই লোকটা তার জীবনে এসেছে শুধুই কষ্ট দিতে। ভাবনার মাঝেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারার চোখের পানি দেখে শুদ্ধর রাগ নিভল বোধহয়। ভ্রু কুচকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছো কেন? ভয় পেয়ে, নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারা চোখ সরিয়ে নেয়, মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবন্ধ করে। শুদ্ধ ফারার থেকে দুপা পিছিয়ে গিয়ে আড়াআড়িভাবে বুকে দুহাত কুচে বলে, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় খাবে। কী কারণে চোখে পানি জমলো বলে ফেলো তো ফারা। ফারা অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধর পানে। ফারার মাথা থেকে কাপড় পড়ে যায় দমকা হাওয়ায়। রাতের অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারাকে দেখল। এভাবে দেখে সবিক অমন কমেন্ট করল না। মনে পড়তেই আবারও রাগান্বিত কণ্ঠে বলে, তুমি জানো ওই ছেলে তোমায় বাজে নজরে দেখছিল? তুমি তবুও 2 মিনিট দাঁড়িয়ে সেখানে থাকলে কেন? ফারা মনে মনে অনুতপ্ত হলো। সে তো এসব ভেবে থাকেনি। শুদ্ধর ওপর জেদ করেছিল। ভেবেছে এই লোকের কথা শুনবে না। তবে এখন সেই জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদকে অটুট রেখে আবারও ভাঙা গলায় রেগে বলল, দেখুক, তাতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছে করবে তার সামনে যাব। ইচ্ছে হলে কোলে উঠে বসবো। আর কিছু বলার আগেই ফারার গালে একটা শক্ত থাপ্পড় পড়ে। ফারা ফুঁপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, তুমি নিজের বেলায় সব পারো, বিয়ে বাসর আরও কত কি, আমি কিছু বললেই শুধু মারো। শুধু ফারার গাল দুহাতের আঁচড়ায় নিয়ে শক্ত কণ্ঠে বলে, শুধু মুখে বলেছে বলে থাপ্পড় দিয়েছে, এটা সকালের আগেই সেরে যাবে। কিন্তু জেদ করে কখনো এসব বাস্তবায়ন করতে চেও না। বিলিভ মি, এমন করলে তোমার কবর আমি নিজে হাতে খুঁড়ব। এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাবো। ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই ফারা। কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারা? ফারা নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ এবার একটু শব্দ করেই হাসল। ফারার গাল থেকে হাত সরিয়ে বলে, ফারা, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারার সাথে সাথে বলে ওঠে, একদম না। শুদ্ধ আরেকটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে 2 হাত গুঁজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। ফারা একবার তাকায় শুদ্ধর পানে। শুদ্ধ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ফারা ঢোক গেলে শুদ্ধর দৃষ্টিতে। সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরেই শব্দ করে হেসে বলে, হে ফারা, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মায়েরা হল থেকে বের হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। ইরফান সেই যে 1 সপ্তাহ আগে চলে গেল, আর একবারও আসেনি। তার খারাপ লাগছে কেন? ওই লোকটা তো তাকে মানেই না, আসবে কেন? কিন্তু তার মনে পড়ে কেন? ভীষণ মন খারাপ হয় মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, দুহাতে বুকের সাথে ফাইল চেপে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে ফুচকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুচকাও খেতে ইচ্ছে করছে না। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো। এরপর এগিয়ে যায়। ভাবলো ফুচকা খেয়েই মনটা ভালো করবে। এটা ছাড়ার উপায় কি? 1 প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে মায়েরা। কোলের উপর ফাইল রেখে বাঁ হাতের তালুতে ফুচকার প্লেট রেখে ডান হাতে একে একে মুখে ফুচকা পড়তে থাকে। হঠাৎই তার ডান পাশে গা ঘেঁষে কেউ বসলো মনে হলো। মাথা নিচু থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝলো ছেলে। মুহূর্তেই রেগে বোম হয়ে যায়।
পাশ ফিরে চেঁচিয়ে ওঠে, তোর সাহস তো কম না? অন্যের বইয়ের গা ঘেঁষে বসেছিস? তোকে তো। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মায়ের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। মায়ের বুলিতে দাঁড়িয়ে পড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, খুক খুক করে কেসে ওঠে। ইরফান রেগে ধমকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না? মায়েরা চোখ পিটপিট করে তাকায়, কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট, হাসছো কেন? মায়েরা অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মায়েরার দিকে, ভ্রু কুঁচকে বলে, দেখছো যখন এসেছি তো জিজ্ঞেস করছো কেন, স্টুপিড। মায়েরা মুখ ভোতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মায়েরার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ পোলালো। স্কুল ড্রেসে মারার বয়স আরও 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফানের চোখ মুখে কেমন বিস্ময়, ফোঁস করে শ্বাস ফেলে। বাবার উপর রাগ হলো, এই বাচ্চা নাকি তার বউ। ভাবতেই নিজেরই কেমন বিরক্ত লাগলো। ইচ্ছে করলো এক থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলে, তুমি বড় হতে পারো না? মারা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঝালের প্রভাবে চোখ জোড়ায় বিন্দু বিন্দু পানির কণা। ইরফান মায়ের চোখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল, কাঁদছে আর খাচ্ছে, বিড়বিড় করল, স্টুপিড। মারার হাতের প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তার পাশের চেয়ারে রেখে মায়েরার কোলের উপর থেকে ফাইল তার ডান হাতে তুলে নিল। এরপর মায়েরার বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়েরা চেঁচিয়ে বলে, আমায় ছাড়ুন, আমার ফুচকা শেষ হয়নি। পিছন থেকে কয়েকজন লোক বলে, কি ভাই, এত জমজমার জায়গায় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না? ইরফানের পা থেমে যায়, মায়েরার চোখ বড় বড় হয়ে যায়, দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়, রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মায়েরা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না, যাবেন না, ওরা ভুল বুঝেছে। ইরফান মায়েরার কথা শুনল না। মায়েরার হাত শক্ত হাতে চেপে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, সি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নিব নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হোয়াটস ইউর প্রবলেম উইথ দ্যাট? মায়েরা চোখ বড় বড় করে তাকায়, লোকগুলো হ্যাপলার মতো তাকিয়ে আছে। মায়েরা দ্রুত লোকগুলোর উদ্দেশ্যে বলে, উনি ভালো লোক, আপনারা যান। একজন চিন্তিত কণ্ঠে বলে, একটু আগে। মায়েরা বুঝল, তখন চেঁচিয়ে উঠল তার পাশে বসে, আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলে লোকগুলো ভুল বুঝেছে। দ্রুত বলে ওঠে, আমার ভুল হয়েছে প্রথমে চিনতে, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো হয়তো, তবে আর কিছু বলল না, চলে গেল। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান ওই লোকগুলোর দিকেই এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল, তার হাতটা ভেঙে গেল বোধ হয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলে, কিরে মায়েরা, কি খবর? এক্সাম কেমন হলো? মায়েরা মাথা নেড়ে বলে, ভালো। তোর? ছেলেটা মৃদু হেসে বলে, ভালো। পাশে ইরফানকে দেখে বলে, এটা তোর ভাই? মায়েরার উত্তরের অপেক্ষা না করে ইরফানকে ভাইয়া সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফানের অমন ভয়ঙ্কর রাগী দৃষ্টি দেখে ছেলেটা ঢোক গিলল, মনে হয় খুব রাগী। থাক, ভাব জমানো লাগবে না। অতঃপর মায়েরাকে বাই বলে চলে যায়। এদিকে মায়েরা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে, মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছিঁড়ে নিতে চাইছেন? উফ, ছাড়ুন। ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, এখন ওই ছেলের ভাই শব্দটা যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছে সবগুলোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার মায়েরার কথাই জ্বলন্ত চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে বলতে নেয়, সরি। তার আগে ইরফান ডান হাতে ফাইল ধরেই মায়েরাকে ঝট করে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, মোচড়ামুচড়ি করতে করতে বলে, কি করছেন? নামান আমায়, নামান বলছি। ইরফান শুনল তো নাই, তার গাড়ির দরজা খুলে ব্যাক সিটে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলায়। মায়েরা চেঁচিয়ে ওঠে, কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিল। ডান হাত কোমরের পিছনে দিয়ে রেগে বলে, আপনার প্রবলেম কি? ছোড়াছুড়ি ছাড়া কিছু পারেন না? কথাটা বলে সামনে তাকালে দেখল ইরফান গাড়ির ভেতর উঠে আসছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত সিটের উপর সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মায়ের সাথে চেপে বসে, মাথার হিজাব টান মেরে খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফান বাঁ হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে ধরেছে। হিজাব খুলে ছুঁড়ে ফেললে মায়েরার খোঁপা করা চুলগুলো ঝরঝর করে খুলে কাঁচ ছাড়িয়ে পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। ইরফানকে শার্টের বোতাম খুলতে দেখে মায়েরা চোখ বড় বড় করে বলে, আপনার গরম লাগলে দূরে সরে বসুন প্লিজ, আমি সরি, আর ফুচকা খাবো না। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেলে।
মায়েরা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়রার কানের নিচ বরাবর গলায় ডান হাত শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে, আমি তোমার কি সেটাই বোঝাচ্ছি। নট ভাই, ইটস কনফার্ম। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, মানে? দূরে সরুন প্লিজ। মারার চোখ মুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। মারার ভীত মুখপানে চেয়ে ইরফান তার স্বভাবের বাইরে গিয়ে ডান দিকে সামান্য ঠোঁট পাকিয়ে ভীষণই সূক্ষ্ম হাসল। তবে মায়েরা তা বুঝতে পারল না। ইরফান ডান হাতে মারার কিছু সংখ্যক চুল কানের পিছনে গুঁজে দিয়ে গলা নামিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ ভেরি লিটল বেবি, আই এম ওয়েটিং ফর ইউ। মায়েরা বোকা চোখে পিটপিট করে তাকিয়ে রইল ইরফানের গম্ভীর মুখপানে। সব তার মাথার উপর দিয়ে গেল।